নগেন্দ্রনাথ বাবু, আরেকটা ছবি আমি দেখাচ্ছি যেখানে ফুলকপি, বাংলাদেশের গরিব কৃষকরা ফুলকপি চাষ করেছিল, দাম পায়নি বলে নষ্ট করে দিচ্ছে। এটা বাংলাদেশের মিডিয়াই দেখিয়েছে, আমরা বাংলাদেশের মিডিয়ার সৌজন্য দেখিয়ে দিয়েছি। কিন্তু কি বলবেন, মানে আপনাদের অবস্থা এরকম, ভারতের সাধারণ মানুষ রেগে যাচ্ছে, কেন এরকম করছে মোহাম্মদ ইউনূস? আপনারা কেন বারণ করতে পারছেন না? নমস্কার। অরিত্রদা বললেন যে তাদেরকে ফসল আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদের লোকজন দিয়ে, খুব সুন্দর কথা বললেন। ভারতীয়রাও বলছে, যাদের ফসল নষ্ট হচ্ছে তারাই বলছে, শুধু অরিত্র বলছে না দাদা। আপনাদের কি বিএসএফ সেখানে নাই? আপনারা 13 বছরের স্বর্ণাদাসকে গুলি করে মারে ফেলান, 14 বছরের হৃদয়কে গুলি করে মারে ফেলান, আর যারা আপনাদের ফসল নষ্ট করতে চায় তাদের কিছু করতে পারেন না? না বানাইছেন একটা কিছু বলতে পারলে ভালো। দাদা একটা জিনিস বুঝুন, এই যারা ফসল নষ্ট করছে বা এই উচ্চিংড়েরা ঢুকছে, তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে এবং গোটা বাংলাদেশে ঢুকে যেতে আমাদের 1 ঘন্টা লাগবে। আমরা চাই না, আমরা বড় দাদার মতন, আমরা বাবা, তো আমরা বাবা মারা কখনো সন্তানকে অনিষ্ট করা বা সন্তানকে মারধর করার জায়গায় তারা যায় না। আমাদের দেশে একটা কর্পোরাল পানিশমেন্ট অ্যাক্ট আছে। না, আমি ওটাই বললাম, আপনাদের দেশটা বাচ্চা, আমাদের বাচ্চা, আমরা কেন অকারণে গুলি ছুড়বো না? আমরা এটা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা দাদা, আমি শোনেন, আপনারা বড় দেশ, আমরা ছোট দেশ, আমরা বড় ভাই, আমরা ছোট ভাই। আপনারা ছোট দেশ না, আপনারা ছোট দেশ নয়, আপনারা আসলে দেশটাকে ছোট বানাচ্ছেন, সংকীর্ণ বানাচ্ছেন। আপনাদের দেশ আপনি নিজে জানেন না আপনাদের দেশ কত মহান ছিল, জিডিপিতে কত মহান ছিল। আপনাদের গোটা দেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হাবটাকে আপনারা জলাঞ্জলি দিচ্ছেন। কথা বলতে দেন না, এটা কি সত্যি বলছি না মিথ্যে? আপনাদের দেশের বস্ত্র শিল্পের যে হাব ধ্বংস করে দিচ্ছে। সব ভালো, আর আপনি পৃথিবীর ভগবান, আপনি সব কিছু ভালো, আপনি সব পারেন। আমি পিসিআর কে বলবো, এই যে ফসল নষ্ট করা, এটা কি মিথ্যা বলছি না সত্যি? ফুল ফ্রেমে দেখান এই যে ফসল নষ্ট করার যে ছবি, বাংলাদেশের কৃষক ফসলের দাম পাচ্ছে না দাদা, আর আপনারা ভারতের ফসল এখানে অনিষ্ট করার চেষ্টা করছেন। দেখুন এই ছবি, দেখুন এবং বলুন যে আপনাদের অপদার্থতার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ কেন এরকম ভাবে নিজের হাতে তৈরি করা ফসল নষ্ট করবে, বলুন। দীপাঞ্জন তাকে বলতে চাই, উনি ইন্টেলিজেন্স ব্যুরো। 1537 সালে হুমায়ুন যখন আক্রমণ করে শেরশাহের যে দুর্গ আক্রমণ করতে গেছিল, শেরশাহ ছিল তখন কৃষ্ণচন্দ্র রায়ের বন্ধু। কৃষ্ণচন্দ্র রায়ের কাছে শেরশাহ আশ্রয় চেয়েছিল। আশ্রয় চাওয়ার পরে সেখানে সে তার দুর্গের ভিতরে 1500 আফগান সৈন্য এবং সেই 100 রমণীদের বোরকা পরে আর সৈন্যদের বোরকা পরে ঢুকাই দিয়েছিল সেই রাতের ভিতর। সেই দুর্গ দখল করে পরের দিন কৃষ্ণচন্দ্র রায়কে হত্যা করছিল, তার সন্তান বউকে হত্যা করছিল, তার ছেলেদের খোঁজা করছিল, তার মেয়েদের বাজিগরের কাছে বিক্রি করেছিল। এই শেখ হাসিনা হচ্ছে আপনাদের গজল হিন্দের ফার্স্ট পার্ট, যেটা 5ই আগস্ট যখন দিল্লি গেছে তখন সে 50% কমপ্লিট হয়েছে। তারপর তার চেলা চামুন্ডা যেগুলো সব নিচে, কলকাতা এখন ভরা, পশ্চিমবঙ্গ ভরা। এরা হচ্ছে একটা ওই আফগান সৈন্যের মতো। এরা এদেরকে দিয়া এখন যে মিটিং মিছিল করেন, তাতে ওনাকে দিয়ে যে অনলাইনে মিটিং মিছিল করেন, তাতে 80% হয়ে গেছে। আপনারা বন্ধ করছেন না কেন? অনুপ্রবেশকারী পাঠানো আপনারা বন্ধ করছেন না কেন? আমরা তো চাই। আপনারা কতজন আছে বাংলাদেশে? কতজন আছে বাংলাদেশি? কতজন ভারতে আছে? কতজন ভারতে কতজন বাংলাদেশি আছে? ফেরত দিন, সংখ্যা দিন, ফেরত দিন। কতজন আছে? সংখ্যা বলুন, কতজন আছে? কতজন আছে? আরে আগে বলুন। মানে গোটা বাংলাদেশকে এই মুহূর্তে ইউনূসের মতো মাথা খারাপ হয়ে গেছে? না, আমি একটু মহিউদ্দিন আপনাকে, হ্যাঁ বলুন, শুনছি আমরা। তারিকুল সাহেব বলুন। আপনি যদি আন্তরিকভাবে আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনি একটু সাউন্ড অফ করুন। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি ওনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। বলুন। আজকে গত 17 বছর আপনারা কাঁটাতারের বেড়া দিলেন না কেন? কারণ শেখ হাসিনা আপনাদের বন্ধু ছিল, শেখ হাসিনা আপনাদের ভাবি ছিল, শেখ হাসিনা আপনাদের আম্মাজান ছিল, এই জন্য আপনারা কাঁটাতারের বেড়া দেন নাই। কিন্তু যখনই শেখ হাসিনার পতন হয়েছে, তখনই আপনাদের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, আপনাদের স্মাগলিং বন্ধ হয়ে গেছে, তখনই আপনারা আমাদের সীমানাতে কাঁটাতারের বেড়া দিচ্ছেন। 1 নম্বর, বাংলাদেশ কোনটাসা হয়ে যাচ্ছে? বাংলাদেশ কেন কোনটাসা হবে? আপনারা আমাদের বন্ধু না, আপনাদের আমার শত্রু না। আপনারা তখনই আমাদের বন্ধু, আপনারা আমাদের থেকে যা নিবেন আমাদেরকে তা ফেরত দিবেন। কিন্তু আপনারা আমাদের থেকে গত 17 বছর নিয়ে গিয়েছেন, আমাদেরকে শাসন করেছেন, আমাদেরকে শাসনের নামে শোষণ করেছেন, কিন্তু আমাদেরকে কিছু দেন নাই। এখন আমরা গত 17 বছরের শাসনামলে আমরা স্বৈরাচারী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে
একটি স্বৈরাচারী সরকার। আপনি কি ছাত্র? আপনি কি ছাত্র? চুলকানি হয়েছে। আপনি কি ছাত্র? চুলকানি আমাকে বলেন। আপনি কি ছাত্র? আপনি ভারতীয় গণমাধ্যমগুলো, আমি আপনাকে বলি দাদা, আপনি কি ছাত্র সেটা আগে বলুন। নামও তো জানতেন না চাচা যান, আপনি কি ছাত্র? নামও জানতেন না। আরে আপনি ছাত্র কিনা বলুন। আচ্ছা দীপাঞ্জন চেষ্টা করছি, তারিকুল সাহেব আমি বোঝার চেষ্টা করছি এগুলো কি চলছে। আমাদের ভারতের ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছে? কেন নিচ্ছে বাংলাদেশের এই কিছু রাজনীতিবিদ? আমাকে একটা মিনিট, 1 থেকে 1.5 মিনিট আপনি সময় দিবেন, আপনি সাইড টকিং করবেন না প্লিজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গত 17 বছর ভারতের এই প্রতিভাগুলো কোথায় ছিল? যে পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে গত 6 মাস লেগে উঠছিল, গত 17 বছর শেখ হাসিনার সরকার এতগুলো খুন করেছিল, এতগুলো মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল এবং দেশের মানুষকে জিম্মি করে তিনটি ভুয়া নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছিল। তখন ভারতীয় মিডিয়াগুলো কেন কথা বলে না? এটি আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস যখন 5 জুলাই আগস্টের পরে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন থেকে আমি মনে করি আমার দেশের শৃঙ্খলা, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত অপকর্মকারীদের আমরা গ্রেপ্তার করছি, আইনের আওতায় আনছি। একটা দেশকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, 17 বছরের আগাছা পরিষ্কার করতে হয়, কিছুটা সময় লাগবে দাদা, কিছুটা সময় লাগবে। আর আপনি বুঝেন, আমি পিসিআর কে বলবো নরেন্দ্রনাথ বাবু যদি ক্ষমা না চান, নরেন্দ্রনাথ বাবুকে স্ক্রিনে না রাখতে। উনি যেভাবে গালিগালাজ করলেন, এটা আমি এক টলারেট করব না। সমালোচনা আলাদা, গালিগালাজ অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করা আলাদা। আমি নরেন্দ্রনাথ বাবুর সাথে পিসিআর কথা বলুক, উনি ক্ষমা চান, তারপরে আমি ওনাকে ফ্রেমে রাখবো। আমি অরিত্রকে বলছি। আমাকে পিসিআর বললো নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে আবার রয়েছেন। নরেন্দ্রনাথ বাবু ঠান্ডা মাথায় বলুন, এই ধরনের ভাষা প্রথমত ব্যবহার করবেন। আপনি অন এয়ার একটা ক্ষমা চান। পূর্বের ভাষার জন্য আমি দুঃখিত, দিস ইজ মাই মিস্টেক, আমি সরি বলতেছি। এখন এবার আমাকে কথাটা বলুন ভালো করে ঠান্ডা মাথায়। নরেন্দ্রনাথ বাবু, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আপনি আমাকে এক্সপেক্টেড করবেন না দাদা, প্লিজ। আপনি বড় ভাই, আপনি যদি ভারতে বিপদে পড়েন, বাংলাদেশে আমি জায়গা দেব না। আমার একটা কথা শুনুন দাদা। 30 কোটি মানুষের আবেগ আপনি প্রকাশ করছেন, আপনার বহির প্রকাশ হচ্ছে 30 কোটি মানুষের আবেগ। শুধুমাত্র 30 কোটি মানুষ এভাবে রেগে যাচ্ছে, তাতে আপনারা এরকম কুৎসিত ভাষা ব্যবহার করছেন। আমাদের অবস্থা ভাবুন তো, 140 কোটি মানুষের। প্রতি মুহূর্তে আপনারা জঙ্গি পাঠাচ্ছেন। আনসারুল্লাহ বাংলার প্রধান, তাকে ছেড়ে দিচ্ছেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন মানুষজনকে জেলের মধ্যে রাখছেন, ছেড়ে দিলাম, সব বাদ দিলাম। আপনারা ফসল নষ্ট করছে মোহাম্মদ ইউনূস, একটা কথা বলতে পারছেন না। বাংলাদেশের বীর সাধারণ মানুষ কোথায় গেল? মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করতে পারবে না? ইলেকশনটা কবে হবে নরেন্দ্রনাথ বাবু? সবই পারবে। শোনেন, আমার কথা হচ্ছে যে আমাদের দেশে সিজনাল যে ফসলগুলো হয়, এগুলোতে প্রতি বছরই অন সিজনে দাম বাড়ে, সিজনের সময় কেনার লোক থাকে না। এটা যে নতুন ইউনূস সরকার 5ই আগস্টের আসার পরে সব ধ্বংস হয়ে গেল, তা না। এটা আমাদের 54 বছর এরকম হয়। এখন যেটা হয়েছে, দীপাঞ্জন দাদা যে বললেন যে কথাটা, এখন আমার দীপাঞ্জন কাছে কথা যে আসাদুদ্দিন ওয়াইসি দিল্লির এবার নতুন যে এবারে লোকসভায় শপথ করার পরে সে বলছে জয় হিন্দ, জয় ফিলিস্তিন। এই সাহসের পরে তাকে আপনারা কিছু করতে পারেন নাই। এক ফিরাদ হাকিমের জন্য কান্নাকাটি করতেছে আমাকে শুভেন্দুদা। তারপরে শেখ হাসিনারে জায়গা দিয়েছেন, তার সাথে গেছে হাজার ফিরাদ হাকিম। এই সবগুলো যখন আপনাদের ঘাড়ে চড়ে বসবে আধার কার্ড, আইডি কার্ড করে, তখন তো আপনি পালাতে পারবেন না। তা আপনার সাথে যত আমার সম্পর্ক ভালো দাদা, যখন ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে, তখন যদি আপনি ঢাকায় আসেন, আমি আপনার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করব। আর কথা হচ্ছে যে আমাদের এটা অরিত্রদা বললেন চাল, গম, ডাল সব আমরা নিই, কিন্তু 140 কোটি মানুষের দেশ ভারত রাফাল আমদানি করে কিন্তু 5 কোটি মানুষের থেকে। মাথায় রাখবেন যে ফ্রান্সে কিন্তু মাত্র 5 কোটি মানুষ রাফাল দেয়, 140 কোটি মানুষ। সব দেশে থাকে না। আমি বলি ঈশ্বর সব দেশে সবকিছু দেয় না। আচ্ছা, আপনি তো বললেন, এর উত্তরগুলো নিয়ে নি। বেশ, দুজনের থেকে উত্তর নিয়ে নিচ্ছি। নরেন্দ্রনাথ দা, দুজনের থেকে উত্তর নিচ্ছি। অরিত্রর থেকে প্রথমে উত্তর নিচ্ছি। নরেন্দ্রনাথ মজুমদারের যে কথা, তার উত্তর অরিত্র। দেখুন, প্রথম কথা, আমরা রাফায়েল কেন, এর আগেও অনেক সাবমেরিন থেকে বিভিন্ন দেশের থেকেই আমরা বিভিন্ন সামরিক জিনিসপত্র নিই। আমাদের নিউক্লিয়ার ডিপ্লোম্যাসি টাই আছে, সেই অনুসারে জিনিসপত্র নিই। প্রশ্নটা হচ্ছে যে কোনো দেশের থেকে কেউ যদি কেনাকাটা করে যোগ্য দাম দিয়ে, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশে এক্সপোর্ট করছি বলে আমাদের সমস্যাটা নয়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা আপনাদের এক্সপোর্ট পার্টনার বা আমরা আপনাদের যদি ইম্পোর্ট এক্সপোর্টের একটা অংশ হই, তাহলে সেই ফসলটাকেই আপনারা নষ্ট করছেন কেন? আমার এখানে উৎপাদিত গমই তো ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশ
বাংলাদেশে আবার বিক্রি হবে, তাহলে সেই ফসলটা আপনারা নষ্ট করবেন না। এবং দ্বিতীয়ত এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড এইগুলো থাকবে, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পলিটিক্স অ্যান্ড দ্য মার্কেট। কিন্তু আপনাদের এখানে যে মূল্যবৃদ্ধি যে জায়গাটায় চলে গেছে, আপনাদেরকে IMF এর থেকে লোন স্যাংশনের জন্য কথা বলতে হচ্ছে, আপনাদের বিদেশি মুদ্রার ঘাটতি হচ্ছে, সেই জায়গায় আমাদের মেন রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে ভারতের থেকে আপনারা জিনিস নিন, দরকারে ভারতও আপনাদের থেকে জিনিস নেবে, কিন্তু কারোর থেকে কিছু নিলে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনি যে থালায় খাচ্ছেন সেই থালাতেই ফুটো করছেন, এটা করবেন না দয়া করে। গম আমাদের এখানে আপনি নষ্ট করবেন না, এই গম দরকারে সস্তায় কম দামে বাংলাদেশকে আমরা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের ফসল নষ্ট করবেন না। দিয়েছি, কম দামেই আমরা দিয়েছি। ইউনূস সরকার হাতে পায়ে ধরে বলেছে যে কমে রাখতে, কারণ কি বাংলাদেশের সারপ্লাস নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।